প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দ্যাট মিন্স সি প্লাস প্লাসের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কনস্ট্রাক্টর। আমরা লাস্ট ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করেছি, দ্যাট মিন্স ক্লাস এবং অবজেক্ট এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে ক্লাসের যেই মেম্বারগুলো থাকে, ডেটা মেম্বার এবং ফাংশন যেগুলো থাকে, দ্যাট মিন্স অ্যাট্রিবিউটস এবং মেথডস, যেগুলো আমরা ভেরিয়েবল এবং ফাংশন বলি, সেগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ডিফাইন করতে হয় এবং সেগুলো কিভাবে ইউজ করতে হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। পাশাপাশি আমরা একটা ফাংশন ক্লাসের ভিতরে এবং ক্লাসের বাইরে কিভাবে ইউজ করা যায় সেটাও দেখেছি। এবং এগুলো দেখতে গিয়ে আমরা কিভাবে তোমার প্রোগ্রামকে শর্টকাট করা যায়, দ্যাট মিন্স ইউজার ড্রিভেন ফাংশন ইউজ করলে কিভাবে কোড কমে যায়, সেই বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম। সর্বশেষ সম্ভবত আমরা দুইটা ফাংশন ইউজ করেছিলাম, একটা ছিল হচ্ছে ডিসপ্লে ফাংশন আর একটা ছিল সম্ভবত সেট ভ্যালু, তাই নয় কি হোসেন আলী? এই টাইপের আমরা একটা লাস্ট ক্লাসে যদি একটা প্রোগ্রাম ওপেন করি তাহলে হয়তো আমরা যা বলতেছি এর সাথে হয়তো মিল পাবো। আমাদের লাস্ট ক্লাসে সর্বশেষ সম্ভবত 8 ছিল না, দেখি একটু, যেখানে দিস কিওয়ার্ড সম্ভবত আলোচনা করেছিলাম। আমি যদি 7টা ওপেন করি তাহলে আরো ভালো। হ্যাঁ, আমি আমি 7টা ওপেন করি। আচ্ছা 7 না 8, ফাইল ওপেন। আচ্ছা সরি, এটা মনে হয় তোমাদের ক্লাস না, তোমাদের ক্লাস OP7 ছিল তাই না? ফোল্ডারের নাম OP7 8, এটা ছিল সম্ভবত তাই না? যে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে সেট ভ্যালুর মাধ্যমে কিভাবে ভ্যালু সেট করা যায়, আর এটা ছিল না, এবং ডিসপ্লের মাধ্যমে কিভাবে ভ্যালু ডিসপ্লে করানো যায়, এটা দেখান, এটা আমরা দেখিয়েছিলাম। এবং দিস কিওয়ার্ডও তো সম্ভবত আলোচনা করেছিলাম তাই না? ওইটা কি আছে দেখি একটু। দিস কিওয়ার্ডও তো আলোচনা করার কথা এখানে। 8 এর পরে তো আর 7, দেখি 7 এ কি আছে। আচ্ছা যাই হোক, আমরা আর না খুঁজি। তো আমরা এখানে যে প্রোগ্রামটা করেছি, যদি এর উপরে কাজ করতে চাই, যেমন ধরো লাস্ট ক্লাসে সর্বশেষ আমরা বুঝাতে গিয়ে যেটা দেখেছিলাম যে সেট ভ্যালু এই ফাংশন ইউজ করার কারণে আমরা এখানে যে প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে অবজেক্টের মাধ্যমে যে ভ্যালু সেট করতেছিলাম, যে এই সাপোজ 1001 বুলবুল CGPA4 বা GPA4 যাইব না কেন, এটার জন্য 3টা লাইন আমাদের প্রয়োজন ছিল তাই না? তাহলে যদি আমার 100টা অবজেক্ট হয় তাহলে এই 3টা করে লাইন হলে 300 লাইন হয়ে যেত, তাই নয় কি? এখন অন্তপক্ষে কিন্তু 200 লাইন কমে গেছে, যে 3 লাইনের প্রতি 1 লাইন, শুধু ফাংশনটা আমি কল করতেছি, কল করার সময় আমরা দেখা যাচ্ছে প্যারামিটারে ভ্যালু দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা চাই এই লাইনগুলো ক্যান্সেল করে দিব, এই যে মাঝখানে যে লাইনগুলো আছে সেট ভ্যালু, এটাও আমি ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে কোনোভাবে এই ভ্যালুগুলো দেওয়া সম্ভব কিনা, আমার কথা কি বুঝছো? তার মানে এখানে আমি এই দুইটা লাইন, দ্যাট মিন্স স্টুডেন্ট অবজেক্ট আর হচ্ছে অবজেক্ট ডিসপ্লে, দুইটা লাইন দিয়ে সলভ করতে চাই। যদি সেটা সম্ভব হয় তাহলে আমাদের লাইন আরো কমে যাবে। তো এটা শেখাতে গিয়ে আমরা কনস্ট্রাক্টর শিখবো। কনস্ট্রাক্টরের বিভিন্ন ইউজ আছে, এটাও একটা ইউজ। তাহলে শুরুতেই আমরা ছোট্ট একটা প্রোগ্রাম দেখাই, তারপর আমি এটার মধ্যে দেখাবো, ঠিক আছে? আমি Ctrl+Shift+N দিচ্ছি, Ctrl+S। আজকের যেই ক্লাস নাম্বার সেই অনুসারে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেই, OP8। তো আমরা এই ফোল্ডারের ভিতরে আজকের প্রথম প্রোগ্রাম 1.cpp হ্যাশ include iostream using namespace std integer main return 0। তো আমাদের আজকের যেটা বলছি শুরুতেই, যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কনস্ট্রাক্টর, ঠিক আছে? তো কনস্ট্রাক্টরের যে ডেফিনেশন যদি লিখি, আমরা এভাবে বলি যে এ কনস্ট্রাক্টর is a special function of a class which initializes
অবজেক্টস অফ এ ক্লাস। তো এই কনস্ট্রাক্টরের যে কতগুলো ফিচার্স আছে, এখানে আমরা একটু কনস্ট্রাক্টর ডেফিনেশনটা যদি একটু বলি, যে এই কনস্ট্রাক্টর এই যে স্পেশাল ফাংশন, বাকি কথা বাদ দেই, বলা হচ্ছে যে স্পেশাল ফাংশন অফ এ ক্লাস। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে কনস্ট্রাক্টরকে কেন স্পেশাল ফাংশন বলা হয়। আমরা তো ফাংশন অলরেডি সবাই বুঝি, যে ইউজার ডিফাইন ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে কল করতে হয়, সব আমরা জানি। কিন্তু আমরা কখনোই ইউজার ডিফাইন ফাংশনের কোনো এক্সাম্পলকে এই যাবৎকালকে আমরা কখনো বলেছি এটা স্পেশাল? তোমাদের কোনো কোনো ইউজার ডিফাইন ফাংশনকে কি আমরা বলেছি স্পেশাল? বলি নাই। কিন্তু কনস্ট্রাক্টর এটা ওয়ান কাইন্ড অফ ফাংশন, বাট এই ফাংশনটাকে বলা হচ্ছে স্পেশাল ফাংশন। তাহলে স্পেশাল ফাংশন কেন, তার কতগুলো ফিচার আছে, আমরা ফিচারগুলো একটু বলি। তোমার প্রথম ফিচার হচ্ছে যে বলা হয় যে ইটস নেম ইজ সেম অ্যাজ দ্য ক্লাস নেম। তাহলে কি বলা হচ্ছে যে এই ফাংশনের, যখন কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনে যখন আমরা বানাবো, তার নাম কার নামের সাথে মিল হবে? এক্সাক্ট ক্লাসের নাম। আমরা কিন্তু যদি আগের ক্লাসে দেখো যে আমার ক্লাসের নাম কি স্টুডেন্ট, এই নামে কি কোনো আমরা ফাংশন বানিয়েছি? যদি এই ক্লাসের নামে কোনো ফাংশন থাকে, তাহলে সেটাই তখন কনস্ট্রাক্টর ফাংশন হিসাবে কনসিডার করা হয়। তাহলে বলা হচ্ছে ইটস নেম ইজ সেম অ্যাজ দ্য ক্লাস নেম, এটা হচ্ছে প্রথম ফিচার। সেকেন্ড ফিচার হচ্ছে যে বলা হচ্ছে যে ইট ডাজ নট হ্যাভ রিটার্ন টাইপ, নট ইভেন ভয়েড। এর মানে কি? বলা হচ্ছে যে এই ফাংশনের কোনো রিটার্ন টাইপ থাকবে না, ইভেন ভয়েডও তুমি লিখতে পারবে না। তোমরা যে আগের ক্লাসে দেখো আমরা দুইটা ফাংশন ইউজ করছিলাম, সেট ভ্যালু, রিটার্ন টাইপ লিখছিলাম ভয়েড, ডিসপ্লে সেটাও লিখছিলাম ভয়েড। তা আমরা সাধারণত কোনো ফাংশন যখন তৈরি করি আমরা অবশ্যই রিটার্ন টাইপ দিই নাকি, সেটা ভয়েড হোক, ইন্টিজার হোক, ফ্লোট হোক। কিন্তু কনস্ট্রাক্টর যে ফাংশন হবে তার কোনো রিটার্ন টাইপ থাকবে না, ইভেন তুমি ভয়েডও লিখতে পারবে না। আমরা অবশ্যই এক্সাম্পলের সাহায্যে সবগুলো প্রমাণ দেখাবো। আমি ফিচার কয়েকটা লিখে দিচ্ছি। থার্ড হচ্ছে বলা হচ্ছে যে ইট ইজ কল্ড automatically when an object is created. When an object is created, তাহলে কি বলা হচ্ছে? ইট ইজ কল্ড অটোমেটিক্যালি। তার মানে একটা ফাংশন আমরা জানি যে যখন আমরা তৈরি করি, দ্যাট মিনস ডিক্লেয়ার করি এবং ডিফাইন করি, তাকে ইউজ করতে গেলে কল করতে হয়, তাই নয় কি? আগের ক্লাস দেখো আমরা সেট ভ্যালু এবং ডিসপ্লে দুইটা ফাংশন যখন বানিয়েছি, এগুলো তো ডেফিনেশন, তাকে কিন্তু কল করতে হয়েছে ইউজ করতে গেলে। এগুলো কি কলিং না? কিন্তু কনস্ট্রাক্টর এমন একটা ফাংশন, বলা হচ্ছে এটা কখনো কল করতে হয় না, বলা হচ্ছে ইট ইজ কল্ড অটোমেটিক্যালি, বাট কখন? হোয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড। এটাও আমরা দেখার চেষ্টা করব। এবার আসলে আর একটা ফিচার লিখি, ইট মাস্ট বি পাবলিক। যদিও অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো কথা বলিনি, আগামী ক্লাসে বলবো। আগে অ্যাক্সেস স্পেসিফায়ার বোঝালে ভালো হতো। আমরা জানি অ্যাক্সেস স্পেসিফায়ার তিন প্রকার, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। একটু হলো আমি তোমাদেরকে পাবলিক এবং প্রাইভেট সম্পর্কে একটু বলেছিলাম, যে পাবলিক হচ্ছে ইনসাইড দ্য ক্লাস এবং আউটসাইড দ্য ক্লাস ইউজ করা যায়, প্রাইভেট হলে শুধুমাত্র ইনসাইড দ্য ক্লাস। এতটুকু তো বলেছি, তাই না? তাহলে ইট মাস্ট বি পাবলিক মানে এটা কখনোই প্রাইভেট হিসাবে এই ফাংশনকে ইউজ করা যাবে না। এই চারটা বিশেষ ফিচারের কারণে কনস্ট্রাক্টরকে বলা হয় স্পেশাল মেম্বার ফাংশন বা স্পেশাল ফাংশন। এবার আসলে সর্বশেষ, এটা স্পেশাল না, জাস্ট এটা একটা ফিচার, নর্মাল ফিচার। যদি আমরা এই কনস্ট্রাক্টরের যে ফিচার লিখতেছিলাম আমি এগুলো, যে ইট ক্যান বি ডিফাইন্ড ইদার ইনসাইড দ্য ক্লাস অর আউটসাইড দ্য ক্লাস। এটা নর্মাল ফিচার। আমরা যে কোনো ফাংশনকে আমরা দেখেছি ক্লাসের ভিতরে ডিফাইন করা যায়, চাইলে ক্লাসের বাইরেও তো ডিফাইন করা যায়, যায় না? স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে যায় তো। তাহলে এখানে বলা হচ্ছে ইট ক্যান বি ডিফাইন্ড ইদার ইনসাইড দ্য ক্লাস অর আউটসাইড দ্য ক্লাস। এই হচ্ছে কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টরের এগুলো হচ্ছে আমরা ফিচার্স বলতে পারি, যে মেইন ফিচার্স বলতে পারো, ফিচার্স অফ কনস্ট্রাক্টর। ঠিক আছে? তাহলে আমরা এখন এই যে ফিচার্সগুলো লিখলাম এগুলোর সাথে মিল অবশ্যই আমরা খুঁজবো আমরা যখন কোড করবো। আসলে একটা কোড লিখি। ধরো একটা ক্লাস বানাচ্ছি, ক্লাসের নাম কি দিব? ধরো দিচ্ছি এক্সাম্পল।
আমি ইচ্ছাকৃতভাবে একটা নাম দিলাম এক্সাম্পল, তোমরা চাইলে আগের ক্লাসের মতো স্টুডেন্ট দিতে পারো। তাহলে আমরা এখন কি বানাবো, একটা কনস্ট্রাক্টর বানাবো। তাহলে এই সংজ্ঞা অনুসারে বা এই ফিচার অনুসারে কি হবে, ইটস নেম ইজ সেম অ্যাজ দ্য ক্লাস নেম, তাই বলছে না? তাহলে এখন যদি আমি এখানে লিখি যে এক্সাম্পল, তাহলে এটা একটা ফাংশন হয়ে গেল। এবং যদি এখানেই বডিটা ডেফিনিশনটা লিখি তাহলে কার্লি ব্র্যাকেটস হবে, তাই নয় কি? তাহলে এই যে এক্সাম্পল, এটা কিন্তু ক্লাসের নাম, আর এটা কি একটা ফাংশন। কেন ফাংশন, কিভাবে বুঝলা? কারণ এখানে প্যারেনথেসিস আছে না? তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে কনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কনস্ট্রাক্টর, আমরা ফাংশন বলি। এখন তাহলে একটা কনস্ট্রাক্টর ফাংশন বলা হচ্ছে যে ইটস নেম অ্যাজ সেম অ্যাজ দ্য ক্লাস নেম। এখানে কি বলছে, ইট ডাজ নট হ্যাভ রিটার্ন টাইপ অর নট ইভেন ভয়েড। এখন তুমি যদি এখানে মনে করো যে ভয়েড দাও, রান করে দেখো তো কোনো এরর আসে কিনা। রান করলাম, দেখো একটা এরর ইন্ডিকেটর আসছে নাকি আসে নাই? তাহলে দেখি এরর মেসেজটা কি। আমি F2 প্রেস করলাম, এরর মেসেজটা একটু দেখি। রিটার্ন টাইপ স্পেসিফিকেশন ফর কনস্ট্রাক্টর ইনভ্যালিড বলছে না, যে রিটার্ন টাইপটা তোমার এখানে ইনভ্যালিড বলতেছে। কার জন্য? সে কিন্তু বুঝে নিয়েছে এটা কনস্ট্রাক্টর। কেন বুঝে নিয়েছে? কারণ ক্লাসের নামেই কিন্তু আমরা ফাংশন তৈরি করেছি। তাহলে রিটার্ন টাইপ দেওয়া যাবে না। তুমি যদি মনে করো এখানে ইন্টিজার দিবা, তাও কিন্তু দেওয়া যাবে না, সেম এরর থাকবে। দেখো এই যে রিটার্ন টাইপ স্পেসিফিকেশন ফর কনস্ট্রাক্টর ইনভ্যালিড। ক্লিয়ার? তাহলে সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার, ইট ডাজ নট হ্যাভ রিটার্ন টাইপ নট ইভেন ভয়েড। ওকে, এবার আসো, ইট ইজ কল্ড অটোমেটিক্যালি হোয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড। তাহলে আসো দেখি, এখন পর্যন্ত তো আমরা অবজেক্ট বানাইছি কি? তাহলে আসো আমরা আগে রিটার্ন টাইপটা রিমুভ করি, এবার রান করে দেখি কোনো এরর আসে কিনা। আশা করি কোনো এরর থাকবে না, কারণ আমাদের ডেফিনেশন বা ফিচার যা বলতেছে তাতে এরর থাকার কথা না। এরর না থাকলে আমরা অবশ্যই কনসোল স্ক্রিনে আসতে পেরেছি। তার মানে আমাদের কনস্ট্রাক্টর, এটা কিন্তু ডেফিনেশন কনস্ট্রাক্টর নাকি? আমরা জানি ক্লাসের ভিতরে যদি সরাসরি ডেফিনেশন লিখো তার ডিক্লারেশন দরকার নেই। তাহলে আমরা এখন একটা অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম কি? প্রথমে ক্লাসের নাম, তারপরে যে কোনো একটা ভেরিয়েবলের মতো আমরা লিখতে পারি। সাপোজ যদি obj লিখি, তাহলে এখানে কি বলছে যে কনস্ট্রাক্টর ইজ কল্ড অটোমেটিক্যালি হোয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড। তাহলে একটা অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয়ে যায়, তাই বলছে না? আমাদের যেই ফিচারটা লিখছি সেই অনুসারে। এখন কল হলে আসলে কি হবে, এটার ভিতরে কিছু নাই, বোঝা যাবে যে আসলে কিছু হচ্ছে কি হচ্ছে না। আমি রান করি, কোনো এরর আসবে না, কোনো আউটপুটও দেখাবে না। আচ্ছা, একটা এরর চলে আসছে, কারণ হচ্ছে কেন এরর চলে আসছে বলো তো, কে বলতে পারবা? আমি এরর মেসেজটা বুঝতে পেরেছি কেন আসছে। কেউ গেস করতে পারো কেন এররটা আসছে? আমার এখানে কোনো স্পেলিং মিস্টেক নাই, কিন্তু এররটা আসছে। এক্স্যাক্টলি তাই, সরি, এখানে স্পেলিংও মিস্টেক আছে। আচ্ছা, এখানে স্পেলিংটা আগে ঠিক করি, এখানে স্পেলিংটা ঠিক করি, দেখি এক্সাম্পল এবার কোনো এরর আসে কিনা। সেম এরর, এই যে এরর আসছে। তার মানে এরর আসার পিছনে কারণ হচ্ছে আমরা জানি যদি কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার না ইউজ করি তাহলে সেটা বাই ডিফল্ট কি হয়, প্রাইভেট হয়। কিন্তু আমরা এখানে লিখে আসি ইট মাস্ট বি কি, পাবলিক। আসো না, ইট মাস্ট বি পাবলিক। আসো এরর মেসেজ এবার পড়ে দেখি কি বলছে। এই যে এক্সাম্পল ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট, মানে আমাদের যে অবস্থা আছে এই অবস্থায় কি এটা প্রাইভেট হয়ে আছে না? তাহলে এটা কখনোই প্রাইভেট করা যাবে না। তাহলে আমরা এখন এটাকে বলবো হচ্ছে পাবলিক। ওকে, এবার আশা করি কোনো এরর থাকবে না। রান করো, কোনো এরর নেই, কিন্তু কোনো আউটপুটে নেই। আসলে কনস্ট্রাক্টর যে কল হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না, যাচ্ছে? তাহলে আমরা যদি এখানে কোনো একটা মেসেজ দিই তাহলে তো বুঝতে পারবো যে কল হলো কি হলো না। তো একটা মেসেজ দিচ্ছি, হ্যালো ফ্রম কনস্ট্রাক্টর। ওকে, জাস্ট একটা মেসেজ দিলাম, নাথিং এলস, সেমিকলন। তাহলে এখন এখানে দেখো এই ফাংশন কি আমরা কোথাও কল করছি? এখানে কি কল করছি? আগের প্রোগ্রামটা যদি দেখি গত ক্লাসের, আমরা যখন এই যে সেট ভ্যালু এবং ডিসপ্লে বানিয়েছি, এর নিচে কিন্তু আমরা কি ডিসপ্লে এবং সেট ভ্যালু কল করেছি না এই অবজেক্টের মাধ্যমে? কিন্তু এখানে দেখো তো আমরা অবজেক্ট শুধু বানিয়েছি, কিন্তু এই ফাংশন কল করছি? করি নাই, কিন্তু তারপরে রেজাল্ট আসবে। রান করো, আসছে হ্যালো ফ্রম কনস্ট্রাক্টর। তাহলে আমাদের এই যে 3 নাম্বার ফিচারটা, ইট ইজ কল্ড অটোমেটিক্যালি হোয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড। ক্লিয়ার? তাহলে এই 4টা বিশেষ ফিচার সবাই ক্লিয়ার কিনা?
কোনো ধরনের গোজামিল কিন্তু নাই। ইটস নেম ইজ সেম অ্যাজ দ্য ক্লাস নেম, এটা আমরা প্রমাণ করছি এখানে। ইট ডাজেন্ট হ্যাভ রিটার্ন টাইপ, নট ইভেন ভয়েড, সেটাও আমরা দেখেছি। ইট ইজ কল্ড অটোমেটিক্যালি হোয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড, সেটাও আমরা দেখলাম। এবং ইট মাস্ট বি পাবলিক, সেটাও আমরা দেখেছি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, এরপর আসো যে ইট ক্যান বি ডিফাইন্ড ইদার ইনসাইড দ্য ক্লাস অর আউটসাইড দ্য ক্লাস। তাহলে এখানে এটা আমরা কনস্ট্রাক্টর ফাংশন বা কনস্ট্রাক্টর কি বলতে পারি, ডেফিনেশন বলি না? ডেফিনেশন। আমি এই প্রোগ্রামটা থাক, আমি কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 2.cpp। এবার এই 1.cpp পুরোটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। এখন আসো যে আমি এখানে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ডেফিনেশনটা আমি নিয়ে যাব আউটসাইড দ্য ক্লাস। কন্ট্রোল এক্স, তাহলে আমাদের এখানে কন্ট্রোল ভি দিলাম। যদি কোড সাজাতে চাও প্লাগ ইনে যাও, সোর্স কোড ফরম্যাটার, কোড সাজানো হয়ে গেল। এখন বলো এটা তো ডেফিনেশন, তাহলে যদি ডেফিনেশন বাইরে হয় তাহলে ক্লাসের ভিতরে অবশ্যই কি করতে হবে, ডিক্লারেশন থাকতে হবে। তাহলে এটা কি ডিক্লারেশন? তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে ডিক্লারেশন। তাহলে এটা হচ্ছে ডিক্লারেশন, এটা হচ্ছে ডেফিনেশন। এখন এই অবস্থায় রান করলে কি আউটপুট আসবে না এরর দেখাবে? তোমাদের কাছে কি মনে হয়? এরর আসবে। রিজন কি? স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করতে হবে, তাই না? তার মানে প্রথম হচ্ছে ক্লাসের নেম, কন্ট্রোল সি, এরপরে এখানে কন্ট্রোল ভি। আচ্ছা, তার আগে দেখি এরর দেখায় কিনা। দেখ, এরর ধরে ফেলছে। এবং এখানে যদি আমরা এরর মেসেজ দেখি, এক্সপেক্টেড আনকোয়ালিফাইড আইডি বিফোর প্যারেন্থেসিস টোকেন, তাই বলতেছে না? তার মানে এটার এররটা হচ্ছে প্রথমে ক্লাসের নাম দিতে হবে, এরপরে স্কোপ রেজুলেশন অপারেটর দিতে হবে, তারপরে ফাংশনের নাম। এখন এই ফাংশনে কি কোনো রিটার্ন টাইপ আছে? তাহলে এখানে কি ভয়েড বা ইন্টিজার লেখা যাবে? যাবে না। এবার আসলে রান করো। এবার ঠিক আছে। তার মানে এখন কি হলো, কনস্ট্রাক্টর আমরা ইনসাইড দ্য ক্লাস এবং আউটসাইড দ্য ক্লাস দুই জায়গাতেই আমরা দেখাতে পারলাম। ইট ক্যান বি ডিফাইন্ড ইদার ইনসাইড দ্য ক্লাস অর আউটসাইড দ্য ক্লাস। বুঝতে পেরেছো কি? ওকে, থ্যাংক ইউ। তোমরা আর 10 মিনিটের জন্য আসতে পারলে মনে ভালো হয়। আসবা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, তো আমরা যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে কনস্ট্রাক্টর কি এবং কনস্ট্রাক্টরের মেইন ফিচার্সগুলো কি। যদিও কনস্ট্রাক্টরের পুরো ডেফিনেশনটা আমি এখনো তোমাদের ক্লিয়ার করি নাই, শুধুমাত্র বলেছিলাম যে এই কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল ফাংশন অফ এ ক্লাস, এতটুকুই বলেছিলাম, তাই নয় কি? এরপরের পার্ট কিন্তু আমি বলি নাই। এরপরে যে পার্টটা আছে, হুইচ ইনিশিয়ালাইজেস অবজেক্ট অফ এ ক্লাস। তাহলে এটার মিনিং কি আসলে, যে হুইচ ইনিশিয়ালাইজেস অবজেক্ট বা অবজেক্টস অফ এ ক্লাস, একটা ক্লাসের অবজেক্টকে সে ইনিশিয়ালাইজ করতে পারে, এটা সে বোঝাচ্ছে। এখন এটা বোঝানোর জন্য আমরা অবশ্যই এক্সাম্পল দেখব। আপাতত আমরা যেটা ফিচারগুলো বলেছিলাম যে কনস্ট্রাক্টরের নাম হবে ক্লাসের যে নাম এক্সাক্ট সেই নাম, কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ হবে না, ইভেন ভয়েডও লেখা যাবে না, কনস্ট্রাক্টর অলওয়েজ পাবলিক, এবং কনস্ট্রাক্টর কল হয় অটোমেটিক্যালি যখন অবজেক্ট ক্রিয়েট হয়। এখন তোমাদের কাছে যদি আমি বলি যে আমি যদি মাল্টিপল অবজেক্ট তৈরি করি, সাপোজ ওবিজে আছে, আরেকটা যদি বানাই ওবিজে 1, আবার যদি বানাই ওবিজে 2, এই অবস্থায় কি হতে পারে আউটপুট, কে বলতে পারবা? এখানে কয়টা অবজেক্ট তৈরি হয়েছে? তিনটা। তাহলে তাহলে এটা কয়বার আসবে? তিনবার আসার কথা। কারণ যদি আমাদের ডেফিনেশনে যেটা বলছি সেটা যদি ঠিক থাকে যে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয় অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে, তাহলে এখানে অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তার মানে কনস্ট্রাক্টর কল হবে। তাই হয়েছে, এই কারণে কিন্তু তিনবার দেখতে পাচ্ছ। সো এটা একটা পয়েন্ট যে মাল্টিপল অবজেক্টস হলেও কিন্তু সেম দেখতে পাচ্ছিলাম। এখন আসো যে আমরা অনেক সময় যেটা করে থাকি যে ধরো আমরা, যদিও অ্যাক্সেস স্পেসিফায়ার আগামী ক্লাসে আমি আলাদাভাবে বুঝাবো, তারপরে এখানে দেখাই একটা এক্সাম্পল। ধরো আমরা প্রাইভেট দুইটা ভেরিয়েবল নিচ্ছি, ধরো ইন্টিজার এ এবং বি। এখন এই এ এবং বি যখন প্রাইভেট হলো, এই ভেরিয়েবল কিন্তু এই ক্লাসের ভিতরে ছাড়া কোথাও ইউজ করা যাবে না। আমার কথা কি বুঝছো? তো এই ভিতরে ছাড়া ইউজ করা যাবে না, ব্যাপারটা কিরকম? যেমন ধরো যদি আমাদের এখানে এমন হতো যে পাবলিক একটা ভেরিয়েবল আছে ইন্টিজার এক্স মনে করো, ধরো আছে, তাহলে তো আমরা এখানে এই যে যখন অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে যখন কনস্ট্রাক্টর কল হলো কোনো সমস্যা নাই, কিন্তু আমরা তো এটা এভাবে পারতাম যে ওবিজে ডট এক্স ইকুয়ালস টু ধরো 10, পারবো না? ওবিজে ডট এক্স যদি আমি প্রিন্ট দেই, অবশ্যই 10 প্রিন্ট হওয়ার কথা নাকি?
দেখি হয় কিনা। কোনো এরর ধরে নাই আশা করা যায়, এবং 10 কিন্তু আসছে। এখন আমি কি এখানে ওবিজে এক্স এর পরিবর্তে এ লিখতে পারবো এবং এখানে কি এ দিতে না পারবো? স্যার। অবশ্যই পারবো না, কারণ প্রাইভেট হলে, প্রাইভেট মানে হচ্ছে এই ক্লাসের ভিতরে তাকে ইউজ করতে হবে, ক্লাসের বাইরে ইউজ করা কোনোভাবেই যাবে না। তাহলে আমরা রান করতেছি, দেখো এরর ধরে বসে থাকবে, এই যে এরর ধরছে, এবং মেসেজটা পড়ে দেখো যে এ ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট। তো আমাদের অনেক সময় আমাদের ভেরিয়েবলগুলোকে প্রাইভেট করতে হয়, কারণ আমরা আউটসাইডার বা আউটসাইড ওয়ার্ল্ডকে কখনোই জানতে দিতে চাই না যে আমি কি ভেরিয়েবল ইউজ করছি, যাতে এর মধ্যে কোনো ধরনের মিস ইনফরমেশন বা যেতে না পারে। তো এর রিয়েল লাইফ এক্সাম্পল আমরা যখন এনক্যাপসুলেশন পড়বো তখন আমরা ওগুলো দেখাবো। আপাতত শুধু এতটুকু মনে রাখো যে আমরা প্রাইভেট মানে হচ্ছে বাইরে থেকে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, অর্থাৎ ক্লাসের বাইরে কোনোভাবে ইউজ করা যাবে না। তাহলে আমরা দেখা যাচ্ছে এটা করতে পারতেছি না। এখন আসো যে আমরা ধরো এখানে এ এবং বির ভ্যালু আমরা একটা ইনিশিয়াল ভ্যালু সেট করতে চাই। এখন তুমি কিন্তু এখান থেকে এ এবং বির ইনিশিয়াল ভ্যালু সেট করতে পারবা না, কিন্তু সেটা তুমি কনস্ট্রাক্টরের মাধ্যমে পারবা। ধরো আমি যদি এখানে বলে দেই যে এ ইকুয়ালস টু 0 এবং বি ইকুয়ালস টু 0, মানে ডিফল্ট ভ্যালু হিসেবে আমি 0 সেট করে দিলাম। কিন্তু এইখানে কি সম্ভব যে ও বি যে এ ইকুয়ালস টু 0 এবং ও বি যে নো স্যার। বি ইকুয়ালস টু 0 এটাকে সেট করা সম্ভব? নো স্যার। সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমরা একটু আগেই বলছি যে প্রাইভেট মেম্বারকে ক্লাসের বাইরে ইউজ করা যাবে না, তাদের কিন্তু ক্লাসের বাইরে পড়তেছে, তাহলে এটা কোনোভাবেই করা যাবে না। কিন্তু আমরা যদি ভ্যালু ইনিশিয়ালাইজ করতে চাই প্রাইভেট কোনো ভেরিয়েবলের ভ্যালুকে, সেটা আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারি। তো এটা কনস্ট্রাক্টরের একটা গুরুত্বপূর্ণ ইউজ, যে কোনো কারণে আমাদের যদি এই ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করার প্রয়োজন পড়ে প্রাইভেট ভেরিয়েবলের মধ্যে, আমরা চাইলে সেটা কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারবো। এবং এখানে এ এবং বি যে অ্যাসাইন করলাম 0, এখানে চাইলে আমি 10 20 অ্যাসাইন করতে পারি বা 100 200 অ্যাসাইন করতে পারি, আমি জাস্ট 0 অ্যাড করছি। এই অবস্থায় রান করলে কোনো এরর দেখাবে না। দেখো দেখায় কিনা? কোনো এরর দেখায় নাই, কোনো রেজাল্টও দেখায় নাই, কারণ আমরা এখানে কোনো সি আউট দেই নাই। যদি মনে করি এখানে সি আউট দিবা, সাপোজ এ এন্ডেল, যদি লাইন বাড়াও কন্ট্রোল ডি এবং এখানে আসো বি, তাহলে দেখো এ 0 এবং বি 0 কিন্তু সে দেখাবে। দেখাচ্ছে না? ইয়েস স্যার। এখন যদি আমরা এখানে মনে করো 0 না দিয়ে 10 দেই এবং এখানে যদি 20 দেই, অবশ্যই 10 20 আসবে। দেখো 10 20 আসছে। তার মানে আমরা অনেক সময় ডিফল্ট ভ্যালু সেট করার জন্য, ডিফল্ট যদি মনে করো 0 0 রাখতে চাই, ডিফল্ট ভ্যালু সেট করার জন্য আমরা কনস্ট্রাক্টর ইউজ করে থাকি। এটাও একটা ব্যবহার। তাহলে এই যে আমরা ডিফল্ট ভ্যালু সেট করার জন্য কনস্ট্রাক্টর ইউজ করলাম, তার মানে কি আমরা এই কাজগুলো অবজেক্টের মাধ্যমে করতাম না আগে? জি স্যার। তাহলে এই কাজটাকে এখানে বলা হয় যে হুইচ ইনিশিয়ালাইজেস অবজেক্টস অফ এ ক্লাস। এটার মিনিং অনেকটা এরকম, তবে এর রিয়েল মিনিংটা আমি আসতেছি। আপাতত এটা বুঝালাম। এখন দেখো তোমরা যদি আগের ক্লাসে আমি ফেরত যাই, এখানে দেখো তো এই যে অবজেক্ট যে তৈরি হলো, তাহলে অবজেক্ট তৈরি হওয়ার সময় কি আমি এই ভ্যালুগুলো দিতে পারবো? আমার এখানে যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলের ভ্যালু আমি তো অ্যাসাইন করতে পারবো, তাই না? এই জি ভেরিয়েবলের স্যার। এগুলো কিন্তু সব পাবলিক। যদি কোনো কারণে এটা প্রাইভেট হতো তাহলে তো এগুলো বাইরে থেকে কোনোভাবেই ইউজ করা যেত না। এখানে কি ইউজ করতে পারতা? অবশ্যই পারতা না। নো স্যার। তাহলে ধরো এগুলো এখন ধরো প্রাইভেট আছে, কিন্তু আমার এর মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করা দরকার, অথবা পাবলিক আছে মনে করো, আমার এখন এই লাইনটা বাদ দিতে চাই। তাহলে যেহেতু আমি কনস্ট্রাক্টর শিখেছি, তাহলে দেখা যাচ্ছে যে কনস্ট্রাক্টরের যদি প্যারামিটারের পাস করি তাহলে দেখা যাচ্ছে আমি সেটা সলভ করে ফেলতে পারবো। তার মানে কনস্ট্রাক্টর আবার ক্যাটাগরি হিসেবে দুই প্রকার হয়। এটাকে আমরা বলি ডিফল্ট কনস্ট্রাক্টর, যদি কোনো প্যারামিটার না থাকে। কোনো প্যারামিটার আছে? নো স্যার। কমন দুই দুই প্রকার, বাট এমনি ক্যাটাগরি হচ্ছে তিনটা। তো এখানে কোনো প্যারামিটার নাই। যদি প্যারামিটার থাকে সেটাকে আমরা বলি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, যদি প্যারামিটার না থাকে সেটাকে আমরা বলি ডিফল্ট কনস্ট্রাক্টর। তো যেহেতু আমি আগের ক্লাসের সাথে একটু রিলেট করব, এই কারণে আমি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর এখন বলবো। পরবর্তী ক্লাসে তিনটা ক্যাটাগরি আলাদাভাবে আমি আবার রিভিউ করে দিব থার্ড ক্যাটাগরি বোঝানোর পরে। তো এখন আসো যদি আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই, আমি নতুন একটা প্রোগ্রাম নিচ্ছি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস 3.cpp। তো এখন আমি এটা কপি করবো না হুবহু, না নতুন প্রোগ্রাম টোটালি করবো? এটা কপি করার সমস্যা আছে তোমাদের কাছে? নো স্যার। ওকে, কন্ট্রোলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আমি প্রোগ্রামটা প্রয়োজন ছোট করে ফেলি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, কঠিন মনে হবে না। সাপোজ দুইটা থাক, পরে বাড়াবো। আর এইখান থেকে সেট ভ্যালু ক্যান্সেল করে দিচ্ছি, সেট ভ্যালু ক্যান্সেল করে দিচ্ছি, সেট ভ্যালু ক্যান্সেল করে দিচ্ছি। এখন
আমরা এইগুলো মুছে দিই, কোডটা ছোট করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, কোড তো দেখতে পাচ্ছ তাই না? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে এই তিনটা ভেরিয়েবল হচ্ছে পাবলিক, আর এই তিনটা ভেরিয়েবলের ভ্যালু দ্যাট মিনস আইডি, নেম, সিজিপিএ আমরা দেখতে চাই, তাই নয় কি? এই জন্য একটা Yes, sir. ডিসপ্লে ফাংশন বানিয়েছি। এখন আমাদের আইডি, নেম, সিজিপি এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হবে। আমরা চাইলে অবজেক্টের প্রত্যেকটা অবজেক্ট ধরে ধরে আমি এগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারি, সেগুলো কিন্তু তোমরা দেখেছো তাই না? যে sir. অবজেক্ট ডট আইডি, অবজেক্ট ডট নেম, অবজেক্ট ডট সিজিপি, আবার এখানে অবজেক্ট ওয়ান ডট আইডি, অবজেক্ট ওয়ান ডট নেম, অবজেক্ট ওয়ান ডট সিজিপিএ, অথবা আমরা সেট ভ্যালুর মাধ্যমে করেছিলাম, তাই নাকি? এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে। তাহলে আমরা একটা কনস্ট্রাক্টর আগে বানাই। কনস্ট্রাক্টর এখানে বলো, কনস্ট্রাক্টরের নাম কি হবে? দ্রুত বলবা, কনস্ট্রাক্টরের নাম কি হবে? হ্যাঁ, তাহলে কনস্ট্রাক্টরের নাম কি? স্টুডেন্ট না? স্যার স্টুডেন্ট তো নাকি? রাইট স্যার। ওকে, তাহলে কনস্ট্রাক্টরের আমরা এখানে ডেফিনেশন লিখব। ওকে, তাহলে আমরা এই যে তিনটা ভ্যালু আমি বলছি কনস্ট্রাক্টরের মাধ্যমে এই কাজটা করতে চাই, তাই বুঝলাম না? যেহেতু এটা একটা ফাংশন, তাহলে ফাংশনের ভিতরে তো আমি চাইলে আর্গুমেন্ট পাস করাতে পারি, প্যারামিটার দিতে পারি, পারি না? পারি স্যার। ওকে, Yes, sir. তাহলে ধরো আমি কনস্ট্রাক্টরের ভিতরে বলে দিলাম যে ইন্টিজার এক্স, স্ট্রিং ওয়াই এবং ডাবল জেড। ওকে, তাহলে এখানে কি হবে? আইডি ইকুয়ালস টু, তোমরা বলো দ্রুত, এক্স, নেম ইকুয়ালস টু কি? ওয়াই, Y, আর সিজিপিএ ইকুয়ালস টু কি? Z. জেড, তাই না? Z. আর যদি আমরা এগুলো হুবহু নাম রাখতাম তাহলে এখানে দিস কিওয়ার্ড ইউজ করতাম, Yes, যেটা sir. আলাদা ইউজ করছি। এখন আসো, এটা যেহেতু একটা ফাংশন এবং এর প্যারামিটার আছে, তাহলে যখন অবজেক্ট যখন ক্রিয়েট হয় তখনই তো কি হয়? কনস্ট্রাক্টর কল হয় না? Ji, sir. রাইট স্যার। তাহলে এখানকার যে অবজেক্টটা বানাবো কনস্ট্রাক্টর কল হবে, কিন্তু এই কনস্ট্রাক্টরের প্যাটার্ন তো আলাদা। এই কনস্ট্রাক্টরের মধ্যে কি আছে? প্যারামিটার প্যারামিটার আছে। এই অবস্থায় রান করলে সে কিন্তু এরর ধরবে। দেখো, রান করো, এরর ধরছে না এই যে অবজেক্টকে? Yes, sir. তার মানে সে এই অবজেক্টটা মানে যেটা অটোমেটিক্যালি কল হয় কোনটা হয়? যদি সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে। কি বলছি বুঝছো? ধরো আমি এখানে একটা Yes, sir. এখানে আমি একটা ডিফল্ট বানিয়ে দিচ্ছি যে স্টুডেন্ট স্টুডেন্ট, এটা কি ডিফল্ট কনস্ট্রাক্টর না? Ji, sir. জি স্যার। তাহলে এটাও কনস্ট্রাক্টর, এটাও কনস্ট্রাক্টর, তাহলে এই কনসেপ্টকে কি বলবো আমরা? কনস্ট্রাক্টর ওভারলোডিং বলবো। Yes, sir. তাহলে এটা হচ্ছে ডিফল্ট, আমরা এটাকে বলতেছি হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টর কমনলি দুই প্রকার, ডিফল্ট আর হচ্ছে প্যারামিটারাইজড। তাহলে এখন দেখবা কোনো এরর দেখাবে না, কিন্তু কোনো আউটপুটও দেখাবে না। দেখি কোনো আউটপুট দেখাতে পারছে? না স্যার, কারণ কোনো ভ্যালু তো আমরা দিই না। ভ্যালু তো দেই নাই। এই ডিসপ্লে ফাংশন যেহেতু কল হয়েছে এই কারণে সেইগুলো আসতেছে, কিন্তু এর মধ্যে কোনো ভ্যালু কি দেখাচ্ছে? No, sir. দেখায়নি। তাহলে এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তুমি যদি কনস্ট্রাক্টর ইউজ করো, তুমি যদি তোমার প্রোগ্রামে কনস্ট্রাক্টর যদি ইউজ করতে চাও, যেমন ধরো তুমি এখানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করছো কিন্তু তুমি ডিফল্ট কনস্ট্রাক্টর দেও নাই, তাহলে কিন্তু প্রোগ্রাম এরর ধরবে। তাহলে তুমি যদি মনে করো ডিফল্ট কনস্ট্রাক্টর কোনো ইউজ নাই, তুমি তাহলে কি করবা? সিম্পলি ডিফল্ট কনস্ট্রাক্টর ডেফিনেশনটা ব্ল্যাঙ্ক আকারে রেখে দিবা। এটা কি ব্ল্যাঙ্ক না? কোনো তো সমস্যা নেই, আছে? Ji, sir. আর না, স্যার। যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়, আমরা অ্যাড করি বা না করি। যদি আমরা কনস্ট্রাক্টর নিজে অ্যাড করি, এটা আমরা নিজে অ্যাড করছি না, যখনই নিজে অ্যাড করব তখন আর অটোমেটিক্যালি ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাড হয় না। কম্পাইলার তখনই ডিফল্ট কনস্ট্রাক্টর অটোমেটিক অ্যাড করে নেয় যখন আমরা কনস্ট্রাক্টর ইউজ না করি। তখন এই কম্পাইলার নিজে নিজে সে কি করে? কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি ডিফল্ট কনস্ট্রাক্টরকে অটোমেটিক্যালি অ্যাড করে নেয়। কিন্তু যদি আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করি তাহলে সে কখনোই ডিফল্টটাকে অটোমেটিক্যালি অ্যাড করে না। সেই ক্ষেত্রে আমাদেরকে ডিফল্টটা এই ব্ল্যাঙ্ক আকারে সেট করে দিতে হবে, বুঝছো? Ji, sir. তবে কখন? যদি তুমি এখানে শুধু অবজেক্ট রাখো তাহলে। আর যদি মনে করো না আমি তো অবজেক্ট বানাবো, সাথে সাথে আমি যেহেতু এটা প্যারামিটারাইজড, তাহলে আমি এখানে প্যারামিটার দিব। তাহলে দেখো এখানে কি করতেছি, এবার আমি কয়টা প্যারামিটার দিব? তিনটা। 1001 কমা গত ক্লাসের সাথে মিল রেখে আমি দিচ্ছি, আর এখানে সম্ভবত 4.00 ছিল, তাই নাকি? এটা কিন্তু গত ক্লাসে সেট ভ্যালুর মাধ্যমে দিছো না? এই যে দেখো, এই এখানে আসি সেট ভ্যালুর মাধ্যমে দিছো, কিন্তু এখন কি করতেছি? অবজেক্টের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি না? Yes, sir. তাহলে এটা কি এই যে অবজেক্টের মধ্যে, এই অবজেক্টের মধ্যে কি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি না?
তার মানে কি অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা কি ইউজ করতেছি, কনস্ট্রাক্টরকে ইউজ করতেছি না? তাহলে আমাদের ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন বলছে যে a constructor is a special function of a class which initializes objects of a class। তাহলে এখানে তাই হলো না? এই যে অবজেক্টকে কি করতেছি, ইনিশিয়ালাইজ করতেছি না? Yes, sir. তাহলে কার মাধ্যমে করতেছি, কনস্ট্রাক্টরের মাধ্যমে করতেছি না? Yes, sir. এটাই কিন্তু হচ্ছে। তাহলে এবার আসো যদি আমরা এটার মধ্যে দিয়ে দিই 1002 কমা, ধরো এখানে দিচ্ছি আলিজা, আর এখানে দিচ্ছি 3.80। তাহলে এখন বলো এই যে যে অবজেক্টটা ক্রিয়েট করলাম এটা কোনটাকে রেফার করতেছে, ডিফল্ট না প্যারামিটারাইজড? Parameterized, sir. তাহলে এখন দেখি আউটপুট অবশ্যই আসবে। আসছে? Yes, sir. এখন ধরো দুইটাই হচ্ছে আমার কি প্যারামিটারাইজড। এই অবস্থায় যদি আমার এটা নাও থাকে, এই ডিফল্ট আমি কাট করতেছি কন্ট্রোল এক্স, ঠিক আছে? এই অবস্থায় রান করলে কি এরর আসবে? না স্যার। কারণ এখানে কিন্তু দুইটাই হচ্ছে প্যারামিটারাইজড। যদি বাই চান্স Yes, sir. এরপরে তুমি একটা অবজেক্ট ক্রিয়েট করো যেটার মধ্যে প্যারামিটার নাই, তাহলে সে এররটা ধরবে। কোন এরর আছে? নাই। কিন্তু এখন ধরো তুমি এখানে আরেকটা অবজেক্ট বানাচ্ছ যে স্টুডেন্ট ওবিজে 2, এতটুকু রাখছো, এই অবস্থায় তাহলে এটা কোনটাকে রেফার করবে? ডিফল্টটাকে। ডিফল্টটা কি এখানে আছে? Yes, sir. ডিফল্টটা কি এখানে আছে? নাই। কিন্তু রান করো, এরর ধরবে। এই যে এরর ধরছে না? Yes, তো sir. এই এররটা যাতে না ধরে এই জন্য আমরা এখানে কি করছিলাম, ডিফল্ট কনস্ট্রাক্টর সেট করে দিয়েছিলাম। এই যে কন্ট্রোল জেড দিয়ে আমি নিয়ে আসি, এটা কন্ট্রোল জেড দিয়ে রিমুভ করে দেই যেটা ছিল। আচ্ছা, কন্ট্রোল জেড না দিলে হতো, আমি তো কন্ট্রোল এক্স দিয়ে কাট করছিলাম, কন্ট্রোল ভি দিলে হতো। তাহলে এখন যদি এটাকে আরেকবার লিখি, আমি যেহেতু মুছে দিয়েছি স্টুডেন্ট স্টুডেন্ট ওবিজে 2, এই অবস্থায় কি আর এরর ধরবে? No, sir. এরর ধরবে না, কারণ আমার এখানে ডিফল্টটা আছে। রান করে কোনো এরর ধরবে না, কোনো এরর ধরেনি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে যদি তুমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করো তখন তুমি একটা ডিফল্ট সেট করে রাখবা যাতে কোনোভাবে যদি আমার একটা অবজেক্ট ব্ল্যাঙ্ক তৈরি হয় যাতে আমার কোনো এরর না আসে। ব্যাপারটা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, Yes, sir. এখন আসো যে যদি আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমি ধরো এগুলো অফ করে দিচ্ছি, কন্ট্রোল শিফট সি, ওকে, অফ করে দিলাম। Yes, sir. এখন ধরো আমার এই তাহলে তো এই প্যারামিটার কনস্ট্রাক্টর দরকার নেই, আছে? এটা অফ করে দিলাম, No, sir. কন্ট্রোল শিফট সি। এখন ধরো আমি ডিফল্ট কনস্ট্রাক্টর অফ করে দিলাম, কন্ট্রোল শিফট সি। তাহলে দেখো এখানে শুধু একটা অবজেক্ট আছে না? Yes, sir. তাহলে আমরা যেটা বলেছিলাম যে ডিফল্ট কনস্ট্রাক্টর কম্পাইলার নিজে অটোমেটিক্যালি অ্যাড করে নেয়। ডিফল্ট কনস্ট্রাক্টর বলতে মানে ব্ল্যাঙ্ক একটা কনস্ট্রাক্টর যার মধ্যে কোনো ভ্যালু কিছুই থাকে না। কি বলছি বুঝছো? এখন কি এটা কোনো এরর দিবে? না স্যার। কোনো এরর দিবে না কিন্তু, যদিও আমি কনস্ট্রাক্টর কিন্তু এখানে সব অফ করে রাখছি, কোনো এরর কিন্তু সে দিবে না, কারণ কম্পাইলার নিজে ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাড করে নেয়। কি বলছি বুঝছো? কিন্তু যদি আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে অ্যাক্টিভ করে দেই, এই যে অ্যাক্টিভ করে দিলাম, ওকে, এই অবস্থায় কিন্তু এখন তুমি এটা রান করলে এরর ধরবে, কারণ সে এখন ডিফল্ট কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি অ্যাড করবে না। এই যে এরর ধরছে না? Yes, sir. দেখছো কি বলছে, নো ম্যাচিং ফাংশন ফর কল টু স্টুডেন্ট স্টুডেন্ট, তার মানে কোনটাকে রেফার করতেছে? ডিফল্টটা না? এটা কোনটাকে রেফার করতেছে? ডিফল্টটাকে রেফার করতেছে। Default. তার মানে তুমি যদি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করো আর যদি এখানে তুমি একটা অবজেক্ট শুধু ক্রিয়েট করে রাখো, অবজেক্ট ক্রিয়েট করা মানে তো অটোমেটিকলি কনস্ট্রাক্টর কল হয়, তাহলে এটা প্যারামিটারাইজ না, তার মানে সে ডিফল্টটাকে খুঁজতেছে। যখন আমার নিজে কোডের মধ্যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করব তাহলে কম্পাইলার নিজের থেকে আর ডিফল্টটা অ্যাড করে না। এই কারণে আমরা প্রয়োজনে ডিফল্টটাকে কি করে দিব, সেট করে দিব ব্ল্যাঙ্ক রেখে। ক্লিয়ার? Yes, sir. Yes. Clear. তাহলে এই হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর এবং ডিফল্ট কনস্ট্রাক্টর। এবং প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা চাইলে দেখো এগুলো যদি অ্যাক্টিভ করে দেই কন্ট্রোল শিফট এক্স, আমরা সরাসরি অবজেক্টের মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে পারি কনস্ট্রাক্টরের সাহায্যে, তাই নাকি? এবং এর মাধ্যমে কি কোড কমে গেল না আরো? অনেক Yes, কমে sir. গেল স্যার। দেখো ওই যে আগের প্রোগ্রামটাতে আমার কিন্তু যদি 100টা অবজেক্ট হতো তাহলে কিন্তু 100টা লাইন ইন এডিশন থাকতো, তাই নাকি? এখন কিন্তু আরো 100 লাইন কমে গেল। তাহলে এইভাবে কিন্তু সিকুয়েন্সিয়ালি তোমাকে শিখতে হবে। এখন কিন্তু তুমি নিজেও বুঝতেছো না যে আসলে কোনটা কখন ইউজ করবে, ব্যাপারটা এমন না। কিন্তু তোমাকে যেটা বুঝতে হবে যে কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে হয়, এইটা তোমার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। একটা ফাংশন কি কিভাবে তৈরি করতে হয় ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। আমরা রিয়েল লাইফ এক্সাম্পল মিডের পরেই আসবো, এই সবগুলোকে মিলিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল, তখন তুমি বুঝতে পারবা যে কখন আমার কনস্ট্রাক্টর মাস্ট। কি বলছি বুঝছো?
যেমন Yes, কখন sir. লাগবে এটা মাস্ট, এই ধরনের রিয়েল লাইফ এক্সাম্পল আমরা নিয়ে আসবো, তখন বুঝতে পারবো যে হ্যাঁ এখানে আমার কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। আপাতত শুধু কিভাবে ক্রিয়েট করতে হয় এটা শিখলেই হচ্ছে। তাহলে আমি আর আজকে ক্লাস প্রলং করতে যাচ্ছি না, তোমরা এখান থেকে এই যে আমাদের যেই ফর্মাল রেকর্ডিং আছে এখান থেকে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর ওভারলোডিং কিন্তু অলরেডি বলে ফেলছি আমি। Yes, sir. এবং তুমি যদি মনে করো যে এখানে আমরা যে কোড লিখলাম, এই যে এখানে এখন যদি আমি এখানে আরেকটা কনস্ট্রাক্টর বানাই, প্যারামিটার যদি আরেকটা বানাই, কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম, এখন ধরো এর প্যারামিটার আছে দুইটা, ওকে? তাহলে এখন কয়টা কনস্ট্রাক্টর হলো? তিনটা হলো না? রাইট স্যার, তাহলে এটাও নাম একই। নাম একই না? তাহলে এটা কি কনস্ট্রাক্টর ওভারলোডিং না? রাইট স্যার। আচ্ছা, এই যে আচ্ছা। এটা মুছতে হবে কারণ এখানে তো দুইটা ছিল। রান করি, কোন এরর ধরছে? ধরে নাই কিন্তু। তার মানে এই যে এটা কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোডিং, এটা কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোডিং, ওকে? সো তোমরা এখন এইটাও যদি দেখো কোনো সমস্যা হবে না। টাইপস অফ কনস্ট্রাক্টর আমি ডিফল্ট ভার্সেস প্যারামিটারাইজড বোঝানোর চেষ্টা করছি, তোমরা এখানে গেলে দেখবে একবারে উপরে লেখা সহ আছে, ডেফিনেশন সহ আছে, কনস্ট্রাক্টর সিনট্যাক্স ফিচার্স এক্সাম্পলস, এটা আমি পুরোপুরি বোঝানোর চেষ্টা করছি। কি বলছি বুঝছো? তার মানে আজকে কিন্তু মেইনলি এই তিনটা লেকচার কভার হয়েছে, আর অ্যাক্সেস স্পেসিফায়ারটা আমরা আগামী ক্লাসে এটা বুঝিয়ে পাশাপাশি বাকি যা আছে রিমেইনিং সেগুলো আমরা বুঝিয়ে দিব, ওকে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, sir. ওয়ালাইকুম আসসালাম।